ডায়াবেটিস থাকলে কী ধরনের খাওয়া দাওয়া করা উচিত, কী ধরনের ফল খাবো, কী ধরনের খাবো না, কী ধরনের খাদ্যাভ্যাস করা উচিত, এই সব নিয়েই আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের অতিথি বিশিষ্ট ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট ডক্টর উদয়ন ভট্টাচার্যের কাছে। নমস্কার, আমি ডক্টর উদয়ন ভট্টাচার্য। আমি বিগত 15 বছর ধরে অ্যাজ এ কনসালটেন্ট ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট হিসেবে কাজ করছি। বর্তমানে আমি ব্যারাকপুর জীবক পলিক্লিনিক, সোদপুর অ্যাপেলো এবং সোদপুর মেডিকার সাথে যুক্ত। আজকের বিষয় আমরা যে খাবারগুলো খাই সেটাকে আমরা ডায়াবেটিসের ক্ষেত্রে একটা সূচক দিয়ে হিসাব করি, যেটাকে আমরা বলি জিআই বা সংক্ষেপে গ্লাইসেমিক ইন্ডেক্স। এই ব্যাপারটা কি না, প্রত্যেকটা খাবার 100 গ্রাম পিওর গ্লুকোজের রেসপেক্টে রক্তে কতটা শর্করার পরিমাণ বৃদ্ধি করছে, এইটাকে আমরা সাধারণত গ্লাইসেমিক ইন্ডেক্স হিসেবে ধরে থাকি। এবং এই আমরা সাধারণত যে খাবারগুলো খাই এটাকে 3টে গ্লাইসেমিক ইন্ডেক্সে ভাঙা হয়। একটা হচ্ছে লো, একটা হচ্ছে মডারেট এবং একটা হচ্ছে হাই। এবং ডায়াবেটিক যারা, তারা কিন্তু সবসময় যেই খাবারগুলো সবসময় লো গ্লাইসেমিক ইন্ডেক্স, অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স লেস দ্যান 55, 55 নিচে, এই ধরনের খাবারগুলো গ্রহণ করবেন, যেগুলো হোল ব্র্যান সিরিয়ালস। যেমন সাধারণ যে ভাত আমরা খাই তার থেকে কিন্তু ব্রাউন রাইসের কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম। হ্যাঁ, ময়দার থেকে কিন্তু আটার গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম। এছাড়াও এখন যে রিফাইন্ড আটা যেটা বাজারে পাওয়া যায় ভুসি ছাড়া, তার থেকে কিন্তু ভুসি শুদ্ধ আটার গ্লাইসেমিক ইন্ডেক্সটা কম। কাজেই এই জাতীয় খাবারগুলো খাওয়া কিন্তু ভালো। অপরদিকে পাউরুটি, হোয়াইট ব্রেড যেটাকে আমরা বলি, তার কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু বেশি, হাই। হ্যাঁ, সেক্ষেত্রে যদি ওইটাকে আমরা তার সঙ্গে একটু কিছু ফ্যাট বা প্রোটিন যোগ করে নিই, তাহলে ওই গ্লাইসেমিক ইন্ডেক্সটাই কিন্তু অনেকটাই ডাউন হয়ে যায়। যেমন ডিম পাউরুটি যদি আমরা সেটাকে খাই তাহলে কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্সটা কমে গেল। এবং এর মধ্যে যদি আমরা একটু পিনাট বাটার ইউজ করতে পারি তাহলেও কিন্তু এর গ্লাইসেমিক ইন্ডেক্সটা কমে গেল। কিন্তু ডায়াবেটিকদের ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে কি, দীর্ঘদিন ডায়াবেটিসে ভোগার ফলে না অনেক পেশেন্টের কিন্তু হাইপার লিপিডেমিয়া দেখা যায়। সেক্ষেত্রে ফ্যাটের ইনটেকটাকেও লক্ষ্য রাখা উচিত, বিশেষ করে যেই খাবার যেই জাতীয় ফ্যাটগুলো শীতকালে জমে যায়, ডালদা, ঘি, মাখন, এই জাতীয় জিনিসগুলো বন্ধ করা উচিত। যে সমস্ত খাবারে ট্রান্স ফ্যাট আছে অত্যাধিক, সেই সমস্ত মানে ডিপ ফ্রাইড ফুডস যেগুলো, সেইগুলোকেও বন্ধ করা উচিত। ডায়াবেটিসের ডায়েটারি ম্যানেজমেন্টেই যখন আমরা আসি, তখন আমি সাধারণত কয়েকটা জিনিস আমরা প্রাধান্য দিই। 1 নম্বর হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যেটা দেখা যায় সেটা হচ্ছে আমাদের যে প্রত্যেক দিনের যে দৈনিক শক্তির চাহিদা, তার 75%, মানে শতকরা 100 ভাগের মধ্যে 75 ভাগ কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকে আসে। হ্যাঁ, এইটা কিন্তু ডায়াবেটিসদের ক্ষেত্রে করা যাবে না। এই ডায়াবেটিকদের ক্ষেত্রে এই যে কার্বোহাইড্রেটের যে চাহিদাটাকে, এটাকে 75% থেকে নামিয়ে 60 to 65% কার্বোহাইড্রেটের মধ্যে রাখতে হবে। অর্থাৎ প্রত্যেক দিনের যে শক্তির চাহিদা তার 60 থেকে 70% আসুক কমপ্লেক্স কার্বোহাইড্রেটগুলোর থেকে। কোনো তেলই কিন্তু হৃদয়ের বন্ধু না। হ্যাঁ, কারণ পুফা N3N6 যে রেশিও, সেটা কিন্তু কোনো তেলেই কিন্তু অ্যাকুরেট থাকে না। হ্যাঁ, কাজেই রান্নায় যতটা সম্ভব কম পরিমাণ তেল ব্যবহার করা উচিত। তুলনামূলকভাবে ভার্জিন অলিভ অয়েলের ক্ষতিকারক দিকটা অনেকটা কম। এবং এছাড়াও যেটা রাইস ব্রান অয়েল, যেটা ধানের যে খোসাটা থেকে যে তেল তৈরি হয়, এতে কিন্তু প্রচুর পরিমাণে ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট ওরাইজানল থাকে। এই ওরাইজানল কি করে, রক্তবাহী নালীগুলোর স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে। কাজেই এই জাতীয় তেলগুলো ইউজ করা যেতে পারে। মাস্টার্ড অয়েলও ইউজ করা যেতে পারে, কিন্তু মাস্টার্ড অয়েলে যদি কোনো ভেজাল না থাকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সব রকমের তেল মিলিয়ে মিশিয়ে রান্না করে খাওয়াটা আরও ভালো। কিছু রান্না মাস্টার্ড অয়েলে হলো, কিছু রান্না রাইস ব্রান অয়েলে হলো, কিছু রান্না অলিভ অয়েলে হলো। ঘি, মাখন, ডালদা এইগুলো নয় বাদই রাখা হলো, এগুলো বাদ রাখাই শ্রেয়। এবং তেল যখন আমরা কোনো জিনিস যখন তেলে রান্না করব বা ভাজবো,
কখনোই তেলটাকে আমরা রিইউজ করব না। তাতে কিন্তু তেলের নিজস্ব যে অ্যান্টিঅক্সিডেন্ট ডিফেন্স সিস্টেম আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। হ্যাঁ, রিইউজ করব না এবং তেলটাকে সবসময় হাই ফ্লেমে খুব বেশি বার্ন করব না। তাহলে কিন্তু অনেকটাই তেলের ক্ষতিকারক দিকের থেকে বাঁচা যাবে। কারণ তেলেরও অনেক পজিটিভ দিক আছে, তো কারণ ADE-কে যে ভিটামিনসগুলো, সেই ভিটামিনগুলো কিন্তু তেলের মধ্যে গুলেই কিন্তু খাদ্যনালী থেকে শোষণ হয়। কাজেই একদম তেল রেস্ট্রিকশন করে দিলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। ফলটা আমাদের শরীরে কি প্রদান করে? ফল আমাদের কিছুটা ফ্রাক্টোজ গ্লুকোজ কিছুটা দেয়। এছাড়া ফল কিন্তু ভিটামিনস এবং মিনারেলসের একটা দারুণ সোর্স। এছাড়াও কিন্তু ফলের মধ্যে প্রচুর ফাইটোকেমিক্যালস থাকে যেগুলো শরীরে নানান রকম পজিটিভ হেলথ বেনিফিট দেয়। কাজেই যারা ডায়াবেটিক পেশেন্ট তারা যে কোনো ফলই খেতে পারেন, কিন্তু ফলের যে কোয়ান্টিটিটা, পাকা ফল যেগুলো, সেই পাকা ফলের কোয়ান্টিটিটা 100 থেকে 150 গ্রামের ভেতর রাখতে পারলে সেটা কিন্তু ভালো। এবং ফলের মধ্যে যে কার্বোহাইড্রেটটা আছে সেই কার্বোহাইড্রেটটাকেও কিন্তু ওই টোটাল যে 65% এনার্জি কার্বোহাইড্রেট থেকে আসবে তার মধ্যে এটাকে গণনা করতে হবে, তাহলে কিন্তু কোনো ক্ষতি নেই। ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে ফলের যেটা সবচেয়ে ভালো কাজ করে আমি সেটা বলবো কালো জাম। কারণ হচ্ছে কি, কালো জামের যে এই যে কালারটা, এই যে খাওয়ার পরে জিভের মধ্যে যে একটা বেগুনি রঙের দেখা যায়, এটা হচ্ছে অ্যান্থোসায়ানিন। এই পিগমেন্টটা কিন্তু খুব ভালো। এবং জামের বীজের মধ্যে কিছু অ্যালকালয়েডস আছে, যেই অ্যালকালয়েডসগুলো কিন্তু সুগার কমিয়ে দিতে পারে। যেমন হোমিওপ্যাথিতে ওরা একটা ওষুধ ব্যবহার করে সিজিজিয়াম জ্যাম্বোলিনাম মাদার টিংচার, যেটা কিন্তু জামের বীজ থেকেই তৈরি হয়। এবং আমাদের দেশে এমন কিছু কিছু কালচার আছে সাউথ ইন্ডিয়াতে, যেখানে এই জামের বীজ থেকে, এই জামের বীজটাকে গুঁড়ো করে সেটাকে জলের মধ্যে ফুটিয়ে কাত করে সেটাকে খায়। তাতে কিন্তু সুগারের একটা দারুণ বেনিফিট পাওয়া যায়। দ্বিতীয় কথা হচ্ছে নিম পাতা কিন্তু সুগারের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। নিমের অনেক পজিটিভ হেলথ বেনিফিট আছে, ইনফ্লামেশন কমায় এবং তার সাথেও কিন্তু জীবাণু প্রতিরোধকারী একটা ক্ষমতা আছে, অ্যান্টিব্যাকটেরিয়াল, এবং মূত্র নিষ্কাশনে সাহায্য করে, খুব ভালো ডাইউরেটিক। হ্যাঁ, এছাড়াও কিন্তু সুগারের ক্ষেত্রে কিন্তু এর ভূমিকা অপরিসীম। তারপর হচ্ছে মেথির বীজে এমন কিছু অ্যালকালয়েডস থাকে যেই অ্যালকালয়েডসগুলো কিন্তু সুগারের ক্ষেত্রে বিশেষ উপকারী। এরা সাধারণত কি করে, টাইপ 2 ডায়াবেটিসটা না, এটা অনেকটা হয় কি ইনসুলিন এটা রেজিস্ট্যান্স হয়ে যায়। হ্যাঁ, মানে ইনসুলিন হয়তো বেরোচ্ছে কিন্তু ইনসুলিনটা ওর যে রিসেপ্টারটা, সেই রিসেপ্টারটা গিয়ে সুগার মলিকিউলটাকে ধরতে পারছে না। এই 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 মেথির মধ্যে যে অ্যালকালয়েডসগুলো থাকে, এই অ্যালকালয়েডসগুলো কিন্তু ইনসুলিনের মধ্যে যে এই যে রিসেপ্টারের যে বাইন্ডিং অ্যাফিনিটি, যেটা সুগার মলিকিউলের প্রতি, সেইটাকে কিন্তু বাড়াতে সাহায্য করে। এছাড়াও হচ্ছে সকালবেলা এমটি স্টমাকে যদি হাফ কাপ করে করলার রস খাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু এটা ভালো কাজ দেয়। হ্যাঁ, এটাও কিন্তু সুগার অনেকটা কমাতে সাহায্য করে। এটা ডায়াবেটিসে একটা খুব মানে ভাইটাল রোল প্লে করে। কেন বলছি, মাছ মাংসটা কি এটা আমাদের শরীরে প্রোটিন দেয়। তা সাধারণত আমাদের মানে এই ইন্ডিয়ান কালচারে আমাদের প্রোটিন খুব একটা খাওয়া হয় না। রেকমেন্ডেশন যেটা আইসিএমআর এর আছে 1 গ্রাম পার কেজি বডি ওয়েট, মানে একজন 60 কেজি যদি ওজনের একজন পুরুষ অথবা নারী, তার ক্ষেত্রে কিন্তু প্রতিদিন 60 গ্রাম প্রোটিন দরকার। এবার আমরা সাধারণত একটু হিসাব করে দেখেছি যে 60 গ্রাম কেন, ওই 30 গ্রাম প্রোটিনও তারা খান না। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ক্ষতি। হ্যাঁ, এবার মাছের মধ্যে যে প্রোটিন থাকে, সেই প্রোটিন বা মুরগির মাংসে যে প্রোটিন থাকে এবং ডিমে যে প্রোটিন থাকে, এই প্রোটিনগুলো কিন্তু খুব ইজিলি ডাইজেস্টেবল এবং এর বায়োলজিক্যাল ভ্যালু কিন্তু খুব ভালো। তার জন্য কি এই প্রোটিনগুলো কিন্তু সহজে অ্যাবজর্ব হয়ে যায় এবং শরীরে কিন্তু প্রোটিনের ঘাটতিটা পূরণ করে। তার চেয়েও যেটা বড় কথা, ইনসুলিন যে হরমোনটা, এটা কিন্তু একটা পেপটাইড হরমোন। হ্যাঁ, কাজেই প্রোটিনের যদি ডেফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে কিন্তু ইনসুলিন হরমোনের গঠনগত ত্রুটি হতে পারে। এবং ইনসুলিন হরমোনকে যদি আরও বেশি করে পর্যালোচনা করে দেখা যায়,
তাহলে আমরা দেখতে পাবো ইনসুলিন হরমোনের মধ্যে কিন্তু দুখানা ডাইসালফাইড ব্রিজ আছে, অর্থাৎ দুটো করে সালফারের কিন্তু মলিকিউল ওর সঙ্গে দুটো পেপটাইড বন্ডকে অ্যাটাচ করে রেখেছে। কাজেই যে সমস্ত খাবারের মধ্যে সালফার আছে সেই সমস্ত খাবারগুলো এর মধ্যে ইনকর্পোরেট করা উচিত, যার মধ্যে পড়ে ডিম, সয়াবিন, ক্রুসিফেরাস ভেজিটেবলস মানে হচ্ছে ব্রকোলি, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, পালং শাক, পেঁয়াজ, রসুন, এগুলোও কিন্তু ডায়াবেটিসে খেলে ইনসুলিনের গঠনগত ত্রুটি সাধারণত দেখা যায় না। এবং ইনসুলিনের প্রোডাকশনটাকে ঠিক মতো রাখতে গেলে আমাদের 1 গ্রাম পার ডে পার কেজি পার ডে এই প্রোটিনটা কিন্তু আমাদের দরকার। এই প্রোটিনটা কিন্তু খেতে হবে, কারণ ডায়াবেটিকদের যেটা দেখা যায় বেশ কয়েকদিন ডায়াবেটিসের ভোগার পর শরীরে একটা নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স তৈরি হয়। এটা আমরা কিভাবে বুঝবো? না, আমাদের দেহের যে পেশিগুলো আছে, হাতের পেশি, পায়ের পেশি, এই পেশিগুলো ক্রমশ সরু হতে আরম্ভ করে এবং মনে হয় পেটটা অনেকটা বড় হয়ে আছে, হাত পা কাঁধ এই জায়গাগুলো সব সরু সরু। হ্যাঁ, কাজেই প্রোটিন ডেফিসিয়েন্সি হলে কিন্তু এই জিনিসটা আরও বেশি করে হবে। সেক্ষেত্রে এই জিনিসগুলোকে আটকাবার জন্য প্রোটিনের চাহিদা আছে এবং 1 গ্রাম পার কেজি পার ডে বডি ওয়েটে খাওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ ডক্টর উদয়ন ভট্টাচার্যকে আমাদের সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শ পেতে দেখতে থাকুন মেডিটিপস। দেখতে থাকুন শুধু মেডিটিপস। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সচেতনতা বাড়িয়ে তুলুন। আর হ্যাঁ, যারা মেডিটিপস ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই নোটিফিকেশন পেয়ে যান আপনারা। এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়। আমাদের ফোন নাম্বার +91 9330 240 762। আবার বলছি +91 9330 240 762। আমাদের ইমেল আইডি mailmeditips@gmail.com। এছাড়াও মেডিটিপস নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের।